মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট মিটিং আমরাও তাকিয়েছিলাম নবান্নে। শুভেন্দু অধিকারী যখন গেলেন তিনি কি সিদ্ধান্ত নেবেন, কারণ প্রথম দিন যেদিন তিনি শপথ নিয়েছিলেন সেদিনই তিনি বলেছিলেন এবার আমি না আমরার সরকার চলবে, আমাদের সরকার চলবে। সেই ক্যাবিনেট মিটিং এ উপস্থিত ছিলেন যে 5 জন মন্ত্রী, কার্যত আপনারা প্রত্যেকেই জানেন তারা নিযুক্ত হয়েছেন এবং তারাও শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, তারাও ছিলেন। শুভেন্দু অধিকারী যৌথভাবে নিলেন কিছু সিদ্ধান্ত। কিন্তু আজ প্রথম ক্যাবিনেট মিটিং, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে আমরা প্রতিশ্রুতির বন্যা শুনেছি কিন্তু ফলশ্রুতি দেখিনি, কিন্তু আজ শুভেন্দু অধিকারী প্রথম দিনেই যে 6টা মিশন নিলেন সেটাকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কিভাবে দেখছেন? সেই 6টা মিশন বা শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট মিটিং এ হওয়ার সিদ্ধান্তকে কত নাম্বার দেবেন, কিভাবে দেখবেন, আর কেন নাম্বার দেবেন? যে নাম্বারটা দেবেন স্যারকে জিজ্ঞাসা করবো সরাসরি। স্যার, প্রথম মিটিং একদম ক্যাবিনেটে, আমরাও আশা করেছিলাম কি করবেন নবান্নে প্রথম দিন, রাজ্যবাসীর চোখ আটকে ছিল এবং প্রত্যেকটা সিদ্ধান্ত যখন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী, তিনি যেভাবে জনগণকে আশ্বাস দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন, অমিত শাহ যে কথাগুলো মানুষকে বলেছিলেন, আজকে প্রথম মিটিংয়ে অক্ষরে অক্ষরে শুভেন্দু অধিকারী সেটা পালন করলেন। প্রধানমন্ত্রীর নাম বলেই পালন করলেন। প্রধানমন্ত্রীর নাম বলে প্রথম যে এটা আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিয়েছেন যে কোনো প্রকল্প অর্থাৎ আজ থেকে 20 বছর আগে কংগ্রেস আমলে চালু হতে পারে, আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে বামফ্রন্টের আমলে হতে পারে, এমনকি তৃণমূলের আমলে হতে পারে, কোনো প্রকল্পই প্রতিহিংসা পরায়ণ হয়ে বন্ধ করবে না, যেটা অনেক রাজ্য সরকার করে। ফলে এই সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরা পড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিক লড়াই করেছি, কিন্তু প্রশাসনিক জায়গা যদি কোনো একটা থাকে, মানুষ যদি তাতে উপকৃত হয়, সেই সমস্ত প্রকল্পগুলো অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে সমস্ত কল্যাণমূলক প্রকল্পগুলো চলবে। শুধু একটাই শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, যে যদি কেউ বাংলাদেশের থাকে বা কেউ যদি মরে যায় অথচ তিনি পেয়ে যাচ্ছেন, তার নামে টাকা তুলছে লোক, তাহলে নিশ্চয়ই আমরা সমর্থন করব না সেটা। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে মৃত নাম আছে এমন বহু, ভুয়ো নাম আছে এবং বাংলাদেশিদের নাম আছে, এই সমস্ত উপভোক্তাদের রাখা যাবে না। তুমি মনে থাকতে পারে এসআইআর পর্বে আমরাই চ্যানেলে দেখিয়েছি যে কিভাবে বাংলাদেশিদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন, কন্যাশ্রী প্রকল্পের মতন রেশনের কার্ড করে বাংলাদেশিরা সরকারি সুযোগ সুবিধাগুলো নিত, কেন তাদের দেওয়া হবে বলতে পারো? ফলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে যে প্রথম সিদ্ধান্তটা নিয়েছে এবং যে সিদ্ধান্তটা পরিষ্কার করে উনি জানিয়েছেন কোনো প্রকল্প বন্ধ হবে না, কেবলমাত্র মৃত নাম, অবৈধদের নাম, বাংলাদেশিদের নাম সেগুলো স্ক্রুটিনি করে বাদ দেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের ক্যাবিনেট বৈঠকে, সেটা হলো অমিত শাহ বলেছিলেন যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার ডেমোগ্রাফি জনবিন্যাস শুধু পরিবর্তন করছেন তা নয়, অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে তিনি আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। এবং আমি নিজে মহাকরণে গেছি, অমিত শাহ বলছেন আমি মহাকরণে গেছি, আমি নবান্নে গেছি, আমি দিনের পর দিন চিঠি লিখেছি যে আমাদেরকে জমি দেওয়া হোক, বিএসএফ জমি পায়নি এবং তার জন্য যে কাঁটাতারের বেড়া সেটা পূরণ করতে পারেনি, যার ফলে অনুপ্রবেশকারীরা, মৌলবাদীরা, জেএনবির মতন সংগঠনের লোক খাগড়াগড়ের মতন বিস্ফোরণ ঘটিয়ে চলে গেছে। ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট আজকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন যে 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে, অর্থাৎ 45 দিনের মধ্যে এই কাজ শুরু হবে এবং জমি বিএসএফ এর হাতে দেওয়া হবে, যাতে করে বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে বা রোহিঙ্গাদেরকে আটকানো যায়। তৃতীয় যে সিদ্ধান্তটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিয়েছেন, যে দেখো তৃণমূল তো চাকরি দেয়নি মানুষকে, অথচ মানুষগুলো বয়স হয়ে গেছে, যে মানুষগুলো বছরকে বছর এসএসসি পায়নি, যে মানুষগুলো পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে বসবার সুযোগ পাননি, কারণ তৃণমূল কংগ্রেস কার্যত খেলা মেলা দিয়ে চালাতো, খেলা মেলা দুর্নীতি দিয়ে চালাতো। ফলে তৃণমূল কংগ্রেস কখনোই সরকারি কর্মচারীদের নিয়োগ করতো না। তুমি জানো, আমি দিনের পর দিন তোমার চ্যানেলে বলেছি যে 6 লক্ষ
শিক্ষক সরকারি পদ শূন্য হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো পূরণ করেনি, যার ফলে ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে যারা কলেজ থেকে পাস আউট করেছে, পাস করার পরে তারা কোনো চাকরির পরীক্ষাতেই পশ্চিমবাংলায় বসতে পারেনি। শুভেন্দু অধিকারী আজকে 5 বছরের রিল্যাক্সেশন দিলেন, অর্থাৎ বললেন যাদের বয়স হয়ে গেছে তারপরেও তারা অতিরিক্ত 5 বছর, আগামী 5 বছরের জন্য আবেদন করতে পারবে এবং চাকরির পরীক্ষাগুলো বসে চাকরি পাওয়ার উপযুক্ত হবে। এটা যাদের স্যার 40 হয়ে গেছে তারা 45 বছর একদম, পর্যন্ত। একদম। ফলে তুমি বুঝতেই পারছো যে এটা কিন্তু মানবতার জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রথম দিনে একটা কুর্নিশ জানানোর মতন সিদ্ধান্ত। এবং একই সাথে তোমাকে আমি বলবো, আজকে আরো কয়েকটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। তার মধ্যে পরিষ্কার করে ওনারা বলেছেন যে এখন থেকে ওই যে 60 বছর যাদের হয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই অবসর নেওয়াতেন না। 60 বছরের পরে এখন যাদের 60 হয়ে গেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন, ওএসডি করে রাখতেন বা বিভিন্ন পদে রাখতেন। তোমার মনে পড়তে পারে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হরিকৃষ্ণ ত্রিবেদী থেকে শুরু করে সবাই, কারো রিটায়ার্ড হতো না মমতার আমলে। মমতার বলে কালো রিটায়ার্ড হতো না, আর নিচুতলার যারা আধিকারিক ছিলেন তাদেরও প্রমোশন হতো না। ফলে শুভেন্দু অধিকারী প্রশাসনিক সংস্কারের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিলেন। সাধারণ দর্শকদের বলি যে এটা কত বড় সিদ্ধান্ত আপনারা বুঝতে পারছেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটাকে কার্যত অকেজো করে রেখেছিল। যারা রিটায়ার্ড করতেন তাদেরকে নিয়োগ মানে আবার করতেন এবং তার স্বার্থ দেখতো তারা, কেবলমাত্র তৃণমূলের স্বার্থ দেখতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ দেখতো। একটা ভেস্টেড ইন্টারেস্ট প্রশাসনের মধ্যে গড়ে উঠতো। অথচ জুনিয়র অফিসাররা তাদের কোনো কিন্তু পদোন্নতি হতো না এই সিনিয়ররা রিটায়ার্ড করার পরে একই পদে থেকে যাওয়ার জন্য বা অ্যাডভাইজার থাকার জন্য। ফলে আপনাদেরকে পরিষ্কার বলছি, এটা একটা বিরাট সিদ্ধান্ত যে ভাই 60 হয়ে যাবে, তুমি তোমার মতন করে বাড়িতে চলে যাও, যদি আমার প্রয়োজন লাগে আমি তাহলে দেখবো। কিন্তু যে নীতি করে ফেলেছিলাম যে কোনো অফিসারের রিটায়ারমেন্ট নেই, এটা উনি বন্ধ করলেন। আরেকটা হলো যে ওই যে মনোনয়ন তৃণমূলীকরণ যেটা হয়েছিল প্রশাসনে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দতন্ত্রের দ্বারা প্রশাসন চালাতেন, ফলে পছন্দতন্ত্রের বিরুদ্ধে কিন্তু পরিষ্কার আজকে জিহাদ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী একজন চিফ মিনিস্টার হিসাবে। পছন্দতন্ত্র চলবে না, অর্থাৎ যেখানে মনোনয়ন যেগুলো করেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মনোনয়নে যে জায়গাগুলো করেছিলেন সেই জায়গাগুলো তিনি পরিষ্কার করে বন্ধ করে দিলেন। মানে মানে আজকে যারা মনোনীত তৃণমূলের আমলে ছিল তাদের তাদের পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হলো যে তারা আর নো লঙ্গার নিডেড। আয়ুষ্মান প্রকল্প এবং কেন্দ্রের প্রকল্পগুলো আমি বলতে চাই, শুধু আয়ুষ্মান নয়, বছরকে বছর পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হয়েছে কেন্দ্রের প্রকল্পগুলো থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করবার জন্য, শুধুমাত্র তার পলিটিক্যাল গেইনের জন্য তিনি মানুষকে, গরিব মানুষকে ডিপ্রাইভ করেছেন, একটা ক্রাইম করেছেন। আমরা দিনের পর দিন চিৎকার করে বলতাম যে কেন আয়ুষ্মান ভারত এর মতন প্রকল্প কার্যকারী হবে না। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের পশ্চিমবাংলার হাসপাতালগুলোই নেয় না। পশ্চিমবাংলাতে বহু নার্সিং হোম পরিষ্কার বলে দিত যে আমাদের বেড নেই, যেই স্বাস্থ্যসাথী কার্ডটা বের করতে সঙ্গে সঙ্গে বলতো বেড নেই। স্বাস্থ্যসাথী কার্ড কার্যত পশ্চিমবাংলাতেই ব্যর্থ হয়েছিল। আর বাইরের রাজ্যে তুমি যখন চেন্নাইয়ে যেতে, তুমি চেন্নাই অ্যাপেলোতে যেতে বা ভেলোরে যেতে বা ব্যাঙ্গালোরে যেতে বা দিল্লিতে যেতে চিকিৎসার জন্য, তখন এই স্বাস্থ্যসাথী কার্ড নিতই না, ওরা কোনো রিকগনাইজই করতো না। এই আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম যে গরিব মানুষগুলো কি অন্যায় করেছে, তারা তৃণমূল কংগ্রেস কেন তাদের উপর অত্যাচার করছে, কেন গরিব মানুষগুলোকে আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। বাইরের রাজ্যে গিয়ে যখন তারা চিকিৎসা করতে যাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারই করার সুযোগ নেই, তারা রিকগনাইজই করে না, তারা নেয়ই না। অথচ প্রতিনিয়ত তুমি জানো আমাদের হাওড়া এবং কলকাতা মানে স্টেশন থেকে হাজার হাজার লোক প্রতিদিন চিকিৎসার জন্য, এই পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মানে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতবর্ষে যায়। দক্ষিণ ভারতবর্ষে আয়ুষ্মান প্রকল্প চলে, কিন্তু আয়ুষ্মান প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল কারণে গ্রহণ করেননি, ফলে চালু করেননি। তার ফলে নিজের রাজনীতির সাথে গরিব মানুষকে বঞ্চিত করে, গরিব মানুষের মানে কে লাথি মেরে কিন্তু এই কাজটা করা হয়েছে। আজকে আমি মনে করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেট কেন্দ্রের সমস্ত প্রকল্প, শুধুমাত্র আয়ুষ্মান প্রকল্প নয়, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে অন্য যে সমস্ত প্রকল্পগুলো এতদিন কার্যকারী মমতা বন্দ্যোপাধ্যায় বলা সত্ত্বেও করেননি, সেই সমস্ত প্রকল্পগুলো আজকের থেকে চালু হয়ে গেল। অর্থাৎ পশ্চিমবাংলা বছরকে বছর শুধুমাত্র কেন্দ্র রাজ্যের বিবাদ দেখেছে,
এই পশ্চিমবাংলা স্বাধীনতার কিছু সময় একটা সহ অবস্থান ছিল, কংগ্রেস সরকার ছিল, বিধানচন্দ্র রায়, আর আরেক দিকে হলো তোমার গিয়ে জওহরলাল নেহেরু। তাদের কম্বিনেশনে একের পর এক শিল্প গড়ে উঠেছিল সেই সময়। কোথাও দুর্গাপুরে শিল্প গড়ে উঠেছে, তো কোথাও আমাদের কলকাতাতে বিভিন্ন স্থানে শিল্প গড়ে উঠেছিল। আর তারপরে বামেদের আমলে বলা যায় বামেরা বছরে একটা করে মানে হরতাল পালন করতেন, একটা করে ধর্মঘট পালন করতে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করে সিপিআইএম 34 বছর শাসন করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর যোগ্য শিষ্যা হিসাবে তিনি আবার কি করতেন, শুরুর থেকেই কেন্দ্র বিরোধিতা, শুরুর থেকে এমনকি ইউপিএ সরকারে যার শরিক ছিলেন সেই ইউপিএ সরকারের বিরুদ্ধেও জেহাদ ঘোষণা করলেন, করে বেরিয়ে আসলেন। তারপরে তো এনডিএ সরকার তৈরি হওয়ার পরে কার্যত বলা যায় এনডিএ সরকারের কোনো কেন্দ্রের প্রকল্প কার্যকারী করেননি, শুধু বিরোধিতা করেছেন, রাজনীতি করেছেন, ভোটে জয় করার চেষ্টা করেছেন। সংখ্যালঘু মুসলমানদেরকে সংগঠিত করবার জন্য কেন্দ্রের প্রকল্প তিনি গ্রহণ করেননি। ফলে আমরা কিন্তু সাধারণ মানুষরা বঞ্চিত হয়েছি, সাধারণ কৃষক বঞ্চিত হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনা প্রকল্প থেকে, সাধারণ মানুষ আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, সাধারণ মানুষ উজ্জ্বলা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে শুধু রাজনৈতিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখার ফলে আমাদের গরিব মানুষ আরো গরিব হয়েছে। আজকে কিন্তু সেই সাপ মুক্তির দিন, প্রথম ক্যাবিনেটে সাপ মুক্তি করলেন, মানে আমাদের কেন্দ্র রাজ্যের যে বিরোধের যে গল্প দিনের পর দিন, আজকে কিন্তু একটা বহু বছর পরে কেন্দ্র রাজ্যের সহযোগিতা, সহবার্তা এবং পারস্পরিক উদ্যোগ নিয়ে একটা সহাবস্থানের গল্প কিন্তু আমরা শুনতে পেলাম। শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ক্যাবিনেট মিটিং এ তিনি নির্বাচনী প্রচারগুলিতে যা বলতেন প্রত্যেকটা ইস্যু তিনি কার্যকারী করেছেন। আমরা আশা করব, আগামী সোমবারের দিকে তাকিয়ে আছি, আমরা আশা করব এই আগামী সোমবার তিনি আর কি সিদ্ধান্ত নেন, কারণ আরো সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী মানে একদম মানে বিভিন্ন জনসভায় বলতেন যে আমাদের প্রথম ক্যাবিনেটে কেন্দ্রের প্রকল্পগুলো আয়ুষ্মান প্রকল্প গ্রহণ করা হবে, কার্যকারী করে দেখ, মানে সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যে নরেন্দ্র মোদী যা জনসভায় বলেছেন সেটা কার্যকারী করা হলো। দ্বিতীয়, অমিত শাহ বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়ে বছরকে বছর পাচ্ছি না, ফলে আমাদের দেশ সুরক্ষিত নয়, মানে বাংলাদেশিরা, রোহিঙ্গারা আসছে, জিহাদিরা আসছে, খাগড়াগড়ের মতন বিস্ফোরণ ঘটছে, মুর্শিদাবাদের মতন বিস্ফোরণ ঘটছে, ফলে আমাদের কিন্তু বিএসএফ কে যদি সত্যি সীমা সুরক্ষা নিশ্চিত করতে হয় তাহলে জমি চাই। সেই জমি গ্রহণের সিদ্ধান্তটা যে প্রথম ক্যাবিনেটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভা নিতে পারলো সেটা কুর্নিশ জানাই তাদেরকে। একই সাথে সামাজিক যে প্রকল্পগুলো কার্যকারী থাকবে এবং যারা আমলাতন্ত্রের যে কুচক্র, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাথে তাদেরকে রেখে দিতেন, তাদেরকে টাটা বাই বাই করে দিতে পারলেন এবং মনোনীত ব্যক্তিদের তাদেরকে অন্ততপক্ষে বার্তা দিতে পারলেন বাই নো লঙ্গার নিডেড। এই সমস্ত সিদ্ধান্তগুলো যদি তুমি একত্রিতকরণ করো তাহলে পরিষ্কার একটা প্রশাসনিক রূপরেখা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা দেখতে পেলাম নতুন সরকারের। কত নাম্বার দিবেন? দেখো, আমি 10-এর মধ্যে 9 দিব একটা কারণেই। 1 নম্বর কেন কাটবো? 1 নম্বর শুভেন্দু অধিকারীর জন্য কাটবো না, শুভেন্দু অধিকারীর জন্য একেবারেই আমি কাটছি না। 1 নম্বর কাটছি যে এত বড় একটা পরিবর্তনের পরে এতগুলো দিন হয়ে গেল, একটা পূর্ণাঙ্গ মানে মন্ত্রিসভা এখনো তৈরি হলো না। এটা কিন্তু আমার মনে হয় যে খুব একটা মানে অনেকেরই ভালো লাগছে না, কারণ অনেকেই মনে করছিল যে ঠিক আছে মানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সময় লাগবে এতগুলো মন্ত্রী শপথ নেওয়ার, ফলে শনিবার দিন নিশ্চয়ই হবে না, কিন্তু অনেকেই মনে করছিল রবিবার দিন হবে, নাহলে সোমবার দিন হবে। আজও কিন্তু আমরা জানতে পারছি না যে পূর্ণাঙ্গ মন্ত্রী সভা কি, কারা আসলো, কারা কোন দপ্তরের দায়িত্ব পেল, কিভাবে তারা সেই দায়িত্ব পালন করবে। মানে আমরা কিন্তু পরিষ্কার মনে করি যে সরকারের মানে ডু ইট নাও সিদ্ধান্ত হচ্ছে, যে সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে, সেখানে কিন্তু মন্ত্রিসভাটাও ইমিডিয়েটলি তৈরি করে কাজ শুরু করা দরকার। এইটার জন্য একমাত্র একটা নম্বর কাটলাম। আদারওয়াইজ আজকের ক্যাবিনেটের যে মিটিং ছিল তাতে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হলো তাতে সাধারণ মানুষ অবশ্যই হ্যাপি, ভীষণ খুশি তারা।
ভীষণ ভাবে খুশি। একটা বিষয় সব থেকে উল্লেখযোগ্য বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রেস করতেন, উল্টো পাল্টা কথা বলতেন, সেখানে শুভেন্দু অধিকারী বলে দিল ক্যাবিনেটের যা সিদ্ধান্ত আপনাদেরকে অগ্নিমিত্রা পাল আর দিলীপ ঘোষ জানাবেন, আমি সবসময় প্রেস করতে পারবো না। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী হিসাবে ধরো বিরোধী দলের নেতাকে সবসময় মুখ খুলতে হতো অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু মুখ্যমন্ত্রীর সবসময় কথা বলা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর কমিউনিকেশনটা খুব গাইডেড কমিউনিকেশন হওয়া উচিত। হয়তো শুভেন্দু অধিকারীকে আমরা আর কোনোদিনই কমিউনিকেট করব না, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে সবসময় মানে মিডিয়ার সামনে আসুক এটাও আমি চাইবো না। মুখ্যমন্ত্রী তার ডিগনিটি নিয়ে তিনি শাসন কার্য পরিচালনা করবেন এবং এত সময় তার নেই যে মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা মানে তিনি বসে থাকবেন বা কথা বলবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিডিয়া করতেন শুধু আমি, আর দ্বিতীয় নিশ্চয়ই শুভেন্দু অধিকারী সেটা মান্যতা দেবেন, সেটা হলো এই যে অশোক স্তম্ভ আছে, ভারতের জাতীয় পতাকা আছে। তিনি ক্যাবিনেট মিটিং এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপির শ্রাদ্ধ করতেন, সিপিএম এর শ্রাদ্ধ করতেন, অশোক স্তম্ভের সামনে বসে তিনি পলিটিসাইজেশন করতেন। যে নবান্ন প্রধান মানে কার্যালয়, সেখানে তিনি দল ত্যাগ করিয়েছিলেন মৌসুম বেনজির নূরকে, ফলে নবান্নটা রাজনীতির আকড়া হয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী যখন ক্যাবিনেট মিটিং করলেন তারপরে একটি পলিটিক্যাল কথা বলেননি, একটি কথাও তিনি তৃণমূলের সব থেকে ওখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করতেন, ওই স্পেসটাই বসে, সেখান থেকে সরে এলেন শুভেন্দু। সেই মানে মোদ্দা কথা, সাংবাদিক সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায় করা মানেই হলো বিজেপি বিরুদ্ধে কথা বলা, শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কথা বলা, এবং ওই জায়গা মানে সরকারের অফিসে বসে, সরকারি অফিসে বসে সরকারের অশোক স্তম্ভ নিয়ে, সরকারের মানে জাতীয় পতাকার নিচে তিনি যে প্রেস কনফারেন্স করতেন, প্রত্যেকটা প্রেস কনফারেন্স দলীয় স্বার্থে করতেন, সাধারণ মানুষের স্বার্থে না, জনগণের স্বার্থে না। আমলাদেরকে কি নির্দেশ দিতেন সেটাও লাইভ করে মানুষের সামনে তুলে ধরতেন, মানে এটা তো এক ধরনের নাটক ছিল। আমি আশা করব যে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো নাটক ছিল, অন্যায় ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে প্রেস কনফারেন্স যেভাবে তিনি পলিটিসাইজ করতেন, বিরোধীদের আক্রমণ করতেন মুখ্যমন্ত্রী হিসাবে নবান্নে বসে, সেইটা শুভেন্দু অধিকারী কোনোদিনই করবেন না। কারণ ওর ওই ম্যাচুরিটি প্রথম দিনই মানুষ বুঝে গেছে, যখন উনি বলেছিলেন দেখুন অনেক কিছু বলতে পারি কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়েছি, আর কোনো কথা আমি বলতে পারবো না, আমি সবার মুখ্যমন্ত্রী। ফলে এই বার্তাটা শুভেন্দু পরিষ্কার দিয়েছেন। দেখো, ম্যাচিওর ছেলে, ভীষণ ভালোভাবে চালাবে বলেই আমি বিশ্বাস করি। এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই যে শুভেন্দু তো কেবলমাত্র মানে কাজগুলো করলে হবে না, এখানে বিজেপির লক্ষ্যটা হলো কালচারাল রেভলিউশন, অর্থাৎ মানে পরিষ্কার নতুন সরকার যে গড়ে উঠেছে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, সেটা পলিটিক্যাল একটা অবজেক্টিভ গেইন করেছে, অর্থাৎ রাজনীতির উদ্দেশ্য সাধিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করার মাধ্যমে। কিন্তু বিজেপির লার্জার যে উদ্দেশ্য বা আরএসএস এর যে বৃহত্তম উদ্দেশ্য, সেটা হলো এই বাংলায় বছরকে বছর লেফট ট্র্যাডিশন, লিবারাল ট্র্যাডিশনের নাম করে জাতীয়তাবাদী ভাবনাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এখানে কালচার মানে ন্যাশনালিজম বা হিন্দু ন্যাশনালিজমের যে ভাবনা চিন্তা শ্যামাপ্রসাদ মুখার্জির যেটা শুরু করেছিলেন, সেইটা কিন্তু ওনারা প্রতিষ্ঠা করতে চান। ফলে শুভেন্দু অধিকারী প্রশাসনকে এমনভাবে পরিচালনা করবেন যেখানে কেবলমাত্র সরকারের কিছু প্রকল্প দিলাম সেটাই লক্ষ্য নয়, তার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি মানে হিন্দু কালচারাল রেভলিউশন বা হিন্দু ন্যাশনালিস্ট ভাবনা বা হিন্দু জাতীয়তাবাদী ভাবনা প্রতিষ্ঠা করা, সেই ভাবনা অনুসারে সরকার পরিচালনা করা, হিন্দু ন্যাশনালিস্ট ভাবনা বা হিন্দু জাতীয়তাবাদী ভাবনার দ্বারা সরকার পরিচালনা করা, সরকারের কাজকর্মগুলোকে দেখা, ইমপ্লিমেন্ট করা এবং একটা কালচারাল রেভলিউশন পশ্চিমবাংলায় সম্পূর্ণ করা, সেটাই কিন্তু আসলে শুভেন্দু অধিকারীদের লক্ষ্য। ফলে ক্যাবিনেট অবশ্যই সিদ্ধান্ত নিচ্ছে মানুষের স্বার্থে। একই সাথে বহু বছর ধরে যে সাংস্কৃতিক বিপ্লবের অভাবে বা যে সংস্কৃতি এই রাজ্যে প্রতিষ্ঠিত ছিল লেফট লিবারালদের, সেইটাকে পরিবর্তন করে হিন্দু ন্যাশনালিস্ট যে ভাবনা চিন্তার প্রতিষ্ঠা করা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা, সেটাই কিন্তু প্রাইমারি এমফেসাইজ থাকবে শুভেন্দু অধিকারীর।